হ্যালো, গুড ইভিনিং। আশা করছি আজকে আপনারা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন। I've tried out my new device, I've practiced with it, and I'm hoping this will make my voice clearer. আমি ১-২ দিনের বেশি থাকতে পারি না একটা ভিডিও করে। এটা নেশা হয়ে গেছে। বাট দ্য থিং ইজ দ্যাট প্রত্যেকের লাইফে এত কিছু ঘটনা আছে, এত কিছু হয়েছে, একটা মানে যদি দুনিয়াটা শেষ হয়ে যায় না, একটা লাইব্রেরি চলে যাবে পুরো। কারণ all of us have so much experience in our life that শেয়ারিং এর কোনো শেষ নেই। শেয়ারিং এর কোনো শেষ নেই। অ্যান্ড আমি তো কোনো একটা টপিকে থাকি না। আমার জীবনে নানান রকমের টপিকস অ্যান্ড মেনি থিংস যেটা আমার মনে হয় আমার লাইফে ইম্প্যাক্ট করেছে। তো সেগুলোকে নিয়ে আমি কথা বলি। এবং যেগুলো আমার স্বপ্ন আর বলবো না, যেগুলো আমি করতে চাই সেগুলোকে নিয়ে আমি কথা বলবো। ইদানিং আমি দেখছি আমি বেশি বাংলায় বলছি, আমি অন্যদেরও শুনছি। আর আমাদের ভাষা বাংলা, যেখানে আমি একটু আটকে যাই সেখানে আমি ইংলিশে কভার করে দিই, আবার কিছু কিছু আমি ইংলিশে করি। কিন্তু হায়ার সেকেন্ডারিও দিয়েছি, তাহলে বুঝতে পারছেন। কিন্তু অনেক বছর মানে কথা হয়নি কারোর সঙ্গে, কেউ ছিল না বাংলায় কথা বলার জন্য। আমার মেয়েকে অনেক চেষ্টা করিয়েছিলাম শিখতে। ও যখন কিছু একটা বলতে চায়, যেটা ও চায় ওর বন্ধুরা না বুঝুক, তখন তার বাঙালি তো ঠিক ঠেলে বেরিয়ে আসে, দুটো কথা বুঝিয়ে দেবে। এবার মা তুমি চুপ করো, কি ওটা বলো না, ওকে আমি কি এটা করতে পারি, এরকম। এখন তো সে কত দূরে এখন। তো আজকে আমি ভাবছিলাম যে আমি কি নিয়ে গল্প বলবো। আর গল্প তো না, সব কিছু একটা এক্সপিরিয়েন্স। অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স হয় লাইফে। সবচেয়ে কেউ ভাববেন না যে আমি শুধু ভয়ের দেখাবার জন্য আসি এখানে, কি ভৌতিক গল্প নিয়ে আসি, কিন্তু আমাদের ভেরি স্ট্রেঞ্জ। মানে পরে যখন আমরা ভাবি সেগুলো নিয়ে, তখন মনে হয় ভীষণ স্ট্রেঞ্জ ছিল তো ব্যাপারটা। ওরকম একটা গল্প আজকে বলি আমি, কাহিনী সত্যি। তো কিছু বছর আগে যখন আমি দুবাইতেই ছিলাম, আসা যাওয়া করতাম, তো আমার একটা ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া, ড্রিম লাইনার দেবে নাকি ওরা। আমরা যখন টিকিট করি আমরা সব লিখে দিই, আমাদের ফোন নাম্বার, আমাদের ইন্ডিয়া নাম্বার, আমাদের দুবাই নাম্বার। ওনারা নাকি আমাকে পায়নি। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে না, আমার তো নাম্বার ছিল না, আমার দিদির নাম্বার ছিল। আমি এয়ারপোর্টে সেই সকালবেলা গিয়েছি, কারণ ফ্লাইট 8:30-9টায়। তো কীরকম বিরক্ত লাগে বুঝুন। ওখানে যখন গেছি আমাকে বলছে যে আপনার কানেক্টিং ফ্লাইট ফ্রম দিল্লি ক্যান্সেল হয়ে গেছে। মানে আপনাকে ওই ফ্লাইট আমরা দিতে পারিনি, আমরা খুব চেষ্টা করেছিলাম আপনাকে কন্ট্যাক্ট করতে। আর আমার তো মেজাজ চড়ছে ওখানে। মানে আমাকে ঘন্টা গিয়ে দিল্লিতে এখন বসে থাকতে হবে। হ্যাঁ, এমন না যে বন্ধু-বান্ধব নেই, কিন্তু কেন কাউকে বিরক্ত করবো? আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। আমি বললাম যে দেখলাম যে এয়ার ইন্ডিয়া স্টাফ ইজ, সত্যি কথা আমার বলা উচিত না এগুলো, কিন্তু ও কোয়াইট মানে রিল্যাক্সড অ্যাবাউট ইট। একটা প্যাসেঞ্জার যে যাবে, তাকে গিয়ে 10 ঘন্টা একটা এয়ারপোর্টে বসে থাকতে হবে। আবার আমাকে জানায়ও নি যে এটাই আমার, আমার যদি সেদিন বিকেলে ওখানে কিছু থাকতো, প্রোগ্রাম থাকতো, তো জানতেও পারতাম না। তো আমি এয়ারপোর্টে পৌঁছে জানতে পেরেছি যে আমার সেকেন্ড ফ্লাইটটা ক্যান্সেলড। আমাকে পায়নি বলে ওরা আমাকে একদম লাস্ট ফ্লাইটে উঠিয়েছে, সেটা রাত 9টার সময়। আর আমি কি পৌঁছাবো ওখানে সকাল 11টার মধ্যে। কিন্তু সেদিন ছিল আমার কপালে কয়েকটা জিনিস। এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। হুম। এনিওয়ে আমি তো ম্যানেজার, এয়ারপোর্ট ম্যানেজারের সঙ্গে কথা বললাম, আমি তো চেষ্টা করলাম, কিন্তু আমি তো অ্যাম নট গুড এসবে, যে আপনাদের কম্পেনসেট করা উচিত। আচ্ছা দিল্লিতে গিয়ে আমি কিছু খেতে পাবো কি, একটা ঘর কি দেবেন নাকি আমি 10 ঘন্টা গিয়ে এয়ারপোর্টে বসে থাকি? না, ওরা কিছুই দেবে না, ওরা খেতেও দেবে না, ওরা ঘরও দেবে না, ওরা তোমার ফ্লাইট চেঞ্জ করে দিয়েছে, তুমি এয়ারপোর্টে গিয়ে বসে থাকো ওখানে। এনিওয়ে
হাফওয়ে তো যাই। তো আমি দেখছি যে সবাই খুব ডিস্ট্র্যাক্টেড এদিক ওদিক। সেদিন নাকি গাভাস্কারও ট্রাভেল করছে একই প্লেনে। সবাই মানে তাই হচ্ছে দেখুন আপনাদের তো সেলিব্রিটিও সব আসে কিন্তু আমরাও তো টাকা দিয়ে যাই। হ্যাঁ, আমরা তো মানে বিনা পয়সায় যাচ্ছি না। আমার কেসটা তো একটু দেখুন, চেষ্টা করুন আমাকে দিল্লি থেকে একটা আর্লিয়ার ফ্লাইটে তুলে দিতে। হলো সেটা গিয়ে আপনি দিল্লিতে কথা বলুন। কেন আমি দিল্লিতে গিয়ে কথা বলবো? তোমরা এয়ার ইন্ডিয়া ক্যালকাটা, এয়ার ইন্ডিয়া দিল্লি তোমরা নিজেরা দেখে নাও। আমি ট্রাভেল এজেন্ট, আমাকে তো বোকা বানাতে পারবে না। কম্পিউটার খুললেই তুমি দেখতে পারবে যে কোনো ফ্লাইটের সিট আছে কিনা। সে করবে না, তারা গাভাস্কার এসছে বলে পেছন পেছন দৌড়াচ্ছে, সবাই ওইদিকে চলে যাচ্ছে। থাকবে, আমার এক বন্ধু আছে, কেউ আমি যোগাযোগ করবো। কিছু ঘন্টা না ওর সঙ্গে বসে গল্প করলাম, একটু ট্যাক্সি। আর আমার ইন্ডিয়া মোবাইল ছিল না, তো আমার একটু ভয় ছিল যে ট্যাক্সি নিয়ে, ওর বাড়িটা আমি চিনি কিন্তু রাস্তাঘাট তো চিনি না। তো আমি দিল্লিতে নামলাম, দিল্লিতে নেবে সে টেলিফোন নিয়ে খুব প্রবলেম। মানে আমার ইন্ডিয়ার সিম নেই, মিছিমিছি কেন রাখবো, আমি তো ইউজও করি না। একবার মানে দুবাই পৌঁছে গেলে আমরা বটেম আর এসবে কথা বলতাম। তো আমি ইন্টারনেটও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তারপর একজনকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু এই নাম্বারটা ধরিয়ে দেবেন, আমার ফ্লাইট ভীষণ ডিলে হয়ে গেছে, তাহলে আমি তার কাছে যেতে পারবো। তো সে ধরিয়ে দিল আমাকে। তো আমার বন্ধু বললো তুমি কোথায়? আমি বললাম আমি এয়ারপোর্টে এসে আটকে গেছি, ওরা আমাকে রাতের ফ্লাইট 9 o'clock at night ওরা ফ্লাইট চড়াবে। তো বললো তুমি একটা কাজ করো, আমার মেয়ে এক্ষুনি স্কুল থেকে আসবে, তুমি একটা ট্যাক্সি নিয়ে চলে এসো, বিকেলে আমি তোমায় পৌঁছে দেবো এয়ারপোর্টে। এয়ারপোর্ট ইজ কোয়াইট ফার অ্যাকচুয়ালি ফ্রম। তো ঠিক আছে, আমি একটা ট্যাক্সি নিয়ে গেলাম। আমি ওকে অন দ্য ওয়ে ফোনও করতে পারছি না, কারণ আমার কোনো ইয়ে নেই। তো যখন আমি গ্রেটার কৈলাস দেখলাম, আমি বুঝলাম যে হ্যাঁ আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, কারণ ওখানেই থাকে, জিকেতেই থাকে। তোর বাড়ি গিয়ে আমি পৌঁছালাম, খুব মজা। ওর সঙ্গে লাঞ্চ টাঞ্চ খেলাম, একটু দেখা হলো। আমার আমার বাক্সপাতি সব কিছুই ইজ এট দি এয়ারপোর্ট, অনলি মাই হ্যান্ড লাগেজ ওয়াজ উইথ মি। কারণ ওটা তো ডিরেক্টলি ওরা ট্রান্সফার করে দেবে। তো লাঞ্চ টাঞ্চ খাবার পর ও আমাকে বললো যে ওর হাজব্যান্ড, I don't want to get into the details of who he is and what is his ইয়ে, বাট অবভিয়াসলি হি ইজ মানে খুব ওয়েল কানেক্টেড। তো সেদিন আহ, দিল্লিতে আমাদের ছোটবেলা থেকে দেখা যাকে স্ক্রিনে কত ছবি দেখেছি ওনার, কিন্তু কোনোদিন ভাবিনি যে ওনার সঙ্গে গাড়িতে বসে যাব, কথা বলবো। ফারুক শেখ ছিলেন সেদিন, এবং এর হাজব্যান্ড গিয়েছিলেন ওনার সঙ্গে একটা মিটিং করতে। তো আমার বন্ধু বললো যে চলো আমরা ওখানে যাই, আর আমার হাজব্যান্ড ওকে যাবেই নামাতে এয়ারপোর্টে, আমি আর এয়ারপোর্টে যাব না, ওখান থেকে আমি চলে আসবো। আমরা গেলাম, তো গিয়ে সেই হোটেলে গেলাম, ওনার ঘরে। উনি মানে ওনার চেহারা মানে আগে হয়তো রোগা ছিলেন, কিন্তু উনি একটা মানে ধবধবে সাদা পাঞ্জাবি আর পাজামা, হ্যাঁ, চুলটা এতখানি, মানে ভীষণ খানদানি চেহারা ওনার, ভীষণ খানদানি চেহারা। বয়স হয়ে গেছে, ওয়েট পুট অন করেছে, কিন্তু সেই খানদানি চেহারাটা ওনার প্রচণ্ড ছিল। ওই ছবিটা কোথায় এখন আমি জানি না, কিন্তু আমরা একটা ছবি নিয়েছিলাম। আমরা চেষ্টা করতাম না নিতে, বিকজ ইউ মাস্ট গিভ দ্যাম দেয়ার, সবসময় দে ডোন্ট লাইক টু ফিল লাইক এ সেলিব্রিটি, দে ওয়ান্ট টু অলসো ফিল নর্মাল। বাট আমার বন্ধুরা ছবি তুলেছিল আমার সঙ্গে, কোনোদিন যদি পাই আমি পোস্ট করে দেবো। তো আমার কিছু উনি বলে একটু চা অর্ডার দিলেন আমাদের জন্যে, আর তারপর বললেন চলো আমরা যাই। তো উনি, আমার এখনো মনে আছে যে ওনার হাতে একটা বই ছিলেন, উনি পড়ছিলেন। আহ, ওটা হলো দ্য হোয়াইট মুঘল বাই, রাইটারটার নাম কি ছিল আমি ভুলে গেছি, আসছে না। দ্য হোয়াইট মুঘল, ওকে, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং বুক অ্যাবাউট
Mughal history and things like that. তো আমার চেহারা দেখে মনে হচ্ছে যে সত্যি এই লোকটাকে আমরা সারা জীবন টিভিতে দেখলাম, কি হে শতরঞ্জ কি খিলাড়ি, কত কিছুতে দেখেছি না আমার দীপ্তি নাওয়ালের সঙ্গে। তো ঠিক আছে, এই তো মানুষটা বসে আছে সামনে। তারপর আমার বন্ধু আমাকে বাই বাই বলে ও চলে গেল। দেখুন কি করছে আমার বেড়ালটা, জাস্ট দেখুন ওর কি এই আমি এখানে একটা ইয়ে করছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? তুমি কি করছো এখানে? নাবো, 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 নাবো। এনিওয়ে, এটা একটু আছে ফায়ারি। তাই নিয়ে আমার বন্ধু আমাকে বাই বাই বলে দিল। বাই বাই বলে আমি এবং মিস্টার শেখ আমরা গাড়ির পেছনে বসলাম, ওর হাজব্যান্ড সামনে বসলো, আমার বন্ধুর হাজব্যান্ড সামনে বসলো। উনি পেছনে উইলিয়াম ডালরিম্পল was the author of that book. তো ওই বইটা উনি তখন পড়ছিলেন। তো আমি ওটা নিয়ে একটু কথা বলেছিলাম ওনার সঙ্গে, কারণ আমি কিছু পেজেস পড়েছিলাম, বাট আই ফাউন্ড ইট ভেরি লং ড্রন। আমার হাজব্যান্ড পড়ে নিয়েছে। তো উনি বললেন যে তুমি কোথায় যাচ্ছ, মানে তুমিও তো এয়ারপোর্টে? তো আমি বললাম না, ওয়াজ অন মাই ওয়ে টু দুবাই। আমার ফ্লাইট ডিলে হয়ে গেছে, ওরা আমাকে লাস্ট ফ্লাইটে দিয়েছে। তো আমি দুবাই ফেরত যাব, আমার চেক ইন টাইম হয়ে আসছে। আর যেহেতু গাড়ি এয়ারপোর্টে যাচ্ছে আমি রাইড নিচ্ছি। বলে তুমি দুবাইতে থাকো? বললাম হ্যাঁ। আর আপনি বিশ্বাস করবেন না, সারাটা রাস্তা মানে ইট ওয়াজ আ 45 minutes ড্রাইভ টু মেবি 1 hour। উনি সমানে আমার সঙ্গে দুবাই 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 নিয়ে কথা বলে গেলেন। এবং উনি দুবাই যেতে চান, উনি দুবাইতে একবার ঘুরতে চান। উনি অনেক বছর আগে একবার গিয়েছিলেন, কিন্তু দুবাই এখন অনেকটা এগিয়ে গেছে। এমনও বলছে যে আমি দেখি যদি একটা কিছু অ্যারেঞ্জ করতে পারি, ওদের মেহফিল, মানে ওদের কি যেন বলে ওগুলো, মেহফিল আর ওদের ওই কবিতা, ওদের ভাষায় যেটাকে আমরা বলি গান, কবিতা ওরা তো করে, ও আর দীপ্তি নাভালেরা সব। ওরা দেখি একটা যদি কিছু অ্যারেঞ্জ করতে পারি আমি যাব। এই করতে আফটার সাম টাইম আমি ভাবলাম যে উনি শুধু দুবাই নিয়ে কেন বলছেন, মানে আমি আর কত বলবো দুবাই নিয়ে। তো এ করতে 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 কিন্তু উনি না দুবাই ছাড়া উনি কথা বলেন। হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার, তুমি কি কাজ করো, তোমার কেমন লাগছে ওখানে, হ্যাঁ, তো সব যা পারলাম বললাম। তারপর আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। হি ইজ সাচ আ জেন্টলম্যান, আই উইল সে। হি অফার্ড টু অফলোড মাই লাগেজ। ক্যান আই হেল্প ইউ উইথ ইউর লাগেজ? I said, আমার তো কোনো লাগেজ নেই, আমার লাগেজ তো ভিতরেই আছে, এই আমার ব্যাগ আর আমার হ্যান্ড লাগেজ। তো ওনাকে ডোমেস্টিক এয়ারপোর্টে নামিয়ে উনি বম্বে ফেরত যাচ্ছিলেন। ওনাকে ডোমেস্টিক এয়ারপোর্টে নামিয়ে আমার বন্ধুর বর চলে যাবে বাড়ি। তো I spoke to him, thank you, and it was nice meeting you. And I said, you must make that visit to Dubai. And if you need anything, I'm there. You can tell my two friends. Okay, my friend and her husband, if you need to know anything about it. এইসব বলে চলে তো আমি চলে গেছি ভিতরে। বিশ্বাস করুন 6 মাস পর, 6 থেকে 8 মাস হতে পারে, আমার বন্ধু ফোন করছে একদিন সকালবেলা আমাকে, যে তুমি খবর শুনেছ? স্যার কি খবর? আমি তো ইন্ডিয়ান চ্যানেলস খুব এটা ছিল না, যে ফারুক শেখ হ্যাজ পাস্ট অ্যাওয়ে। মানে যেই লোকটা জলজ্যান্ত আমার পাশে বসেছিল, বিশাল একটা মানে খানদানি চেহারা, ওই চুল, ওই পোশাক, ওই ইয়ে, he passed away last night of a heart attack. His wife called at night to say he's no more. এসব আমাকে বলে যাচ্ছে। তখন আমি জাস্ট একটু শকে আছি যে অবভিয়াসলি হয় না যাকে তুমি, নট বিকজ হি ইজ আ স্টার, যে কোনো মানুষকে
যদি কালকে কেউ মিট করি আর আজকে শুনি মারা গেছে, আমি তো শকে থাকবই। We all know that death is certain, but somehow আমরা তাও রোজ এগিয়ে যাই with enthusiasm. আমরা প্ল্যানিং কোনোদিন ছাড়ি না। সবাই কেউ ছাড়ে না যে মরে যাবো, এগিয়ে যাই আমরা। তো ও যখন আমাকে ওসব বলছে, আমি কি হলো বলে, ওর বউ কালকে রাত্রিবেলা ফোন করেছিল, বললো ইটস অল ওভার, ইজ নো মোর অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। হ্যাঁ, তো তখন আমি শুনছি, তারপর বললো ও বাই দ্য ওয়ে হি ডাইড ইন দুবাই। ওটা শুনে না আমার মানে কেঁপে উঠেছি আমি। মারা গেছে শুনেছি, সেটা ঠিক আছে, মানে সেটা অ্যাকসেপ্ট করেছি যে উনি মারা গেছে, কিন্তু ভদ্রলোক ওই 6 মাস আগে আমাকে যেভাবে গাড়িতে বসে বসে আই মাস্ট গো টু দুবাই, আই মাস্ট গো টু দুবাই, আই মাস্ট মেক আ প্রোগ্রাম সো দ্যাট ওই প্রোগ্রাম করতে গিয়েই উনি দুবাইতে এসে মারা গেলেন। কি বলবো বলুন? তখন আমি টিভি চালালাম, দেখলাম ওনার কি বলে জানাজা হচ্ছে না কি হচ্ছে, আমি তো ঠিক বলতে পারবো না। লোকটা মানে এটা ওনার ওর কপালে ছিল যে দুবাইতে এসেই মারা যাবে। 6 মাস আগে থেকে কথা বলছে, শুধু দুবাই যাবো, দুবাই যাবো। তো এটা একটা অদ্ভুত ঘটনা যেটা আমি ফেস করেছিলাম। আস্তে আস্তে মানে এখন গল্পগুলো রিসিড করে যাচ্ছে, কারণ জীবনে তো অনেক কিছু দেখেছি। সেদিন আমি এখান থেকে আসছি, আমার পাড়ার মধ্যে দিয়ে আসছি, আমি দেখলাম আমাদের এটা একটা অন্য রকমের গল্প। ওটা এক রকমের ছিল। আমরা কি চারিদিকে তাকাই যখন আমরা হাঁটি, যে কে খেতে পাচ্ছে, কে খেতে পাচ্ছে না, কে লোভে তাকিয়ে আছে যতক্ষণ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বার্গার খাচ্ছ, কে আইসক্রিম খাচ্ছ। কিন্তু আমার ছোটবেলা থেকেই অভ্যেস ছিল, আমি স্কুল কলেজ থেকে বেরোলেও যদি 50 পয়সার ঝালমুড়ি কিনতাম, যে গরিব যদি এসে দাঁড়াতো আমি তাকে দিয়ে দিতাম, কেন আমি আবার খেতে পাবো। কিন্তু আজকে হয়তো এই ঝালমুড়িটাই তার মানে তার খাদ্য। এখানে একটা আমাদের বাজারে একটা ছেলে আসতে থাকে, ও দিদি, ও মাসি, ও কাকিমা, যা ইচ্ছে বলে, আমাকে একটা চুইংগাম কিনে দিন না, অন্তত চেয়ে তো নিচ্ছে, পয়সা চাইছে না। সেটা বাচ্চা, সে খেতে চায়, তাকে তো না করা যাবে না। কারণ আমরা গিয়ে 250, 300, 400, 500, 1000, 1500 টাকার একটা বাজার করছি, সেখানে ওকে একটা লেজের চিপস প্যাকেটের একটা চুইংগাম কিনে দিতে কি আছে? কিছুই না। তো সেদিন আমি এখান থেকে আসছি, আমার রাস্তাটা ক্রস করে আমার গলিতে ঢুকবো, ওই জায়গাটাতে একটা বার্গার কিং আছে, ভীষণ ভালো ভালো ছবি দিয়েছে বাইরে, খেতে আমি জানি না কি খুব একটা ইটস ওকে, মানে আমি ব্যাড দিচ্ছি না, কিন্তু হতে পারে যে আই নিডেড আ লিটল মোর সস অ্যান্ড চিজ অ্যান্ড অল দ্যাট, যেটা একটু আমার কম লেগেছিল। এবার যদি শুনছে তাহলে ভালোই, সেটা একটু দাও। তো কি হয়েছে যে আমি ওখানে দেখে আমি জাস্ট আসছি ওখান থেকে, আর ওরা তো দেখুন, আমরাও তো দেখলে একটা খাবার দেখলে মনে হয় কি ভালো, চলো আমাকে খেয়ে নিই, আমাদের টাকা আছে আমরা খেয়ে নিলাম মন মন খুশি। অনেকে করতে পারে না, অনেকে করতে পারে না, ওই চেপে রুটি আর জল খেয়ে শুয়ে পড়তে হয়, কি মুড়ি আর জল খেয়ে শুয়ে পড়তে হয়। হ্যাঁ, তো সেদিন একটা খুব অল্প বয়সের ছেলে, আমি জানি না এখানে সব বলে একে হেল্প করবে না, ওকে হেল্প করবে না, আমি পয়সা দিই না, আমি খেতে দিই। আমি বলেছি যে ভাই ভাই আমার কাছে পয়সা চাইবে না, তুমি খাবার চাও আমি খাবার দেবো তোমাকে, কিন্তু পয়সা আমি দেবো না। তো ছেলেটা খুবই ইয়াং, মানে একটা আমার একটা টিনেজ ছেলে থাকলে ওরকম বয়স হতো। ও না ওই দোকানটার উল্টো দিকে বসে হাঁ করে ওগুলো দেখছে,
মানে ও ভাবতেও পারছে না যে এগুলো কিরকম খেতে হতে পারে। এগুলো কি জিনিসগুলো কি? হ্যাঁ, পাউরুটি দেখছি, একটা সস, এটুকু তো ওরা জানে, কিন্তু ওরা তো কোনোদিন মুখে খেয়ে দেখেনি যে জিনিসটা কি। আর আমরা তো খেয়ে খেয়ে আমাদের মুখে কড়া পড়ে গেছে। আমাদের বাচ্চাদেরও, আমাদের কথা তো ছাড়ো, আমাদের বাচ্চাদেরও। কিন্তু there are some people যারা কোনোদিন ওগুলো টেস্ট করে। আর ওর চোখের মধ্যে আমি যেটা দেখলাম, ওর চোখের মধ্যে একটা আলো যেন, মানে ওর ডিজায়ারটা তখন এত বেশি যে ওর পুরো জিনিসটা চোখ দিয়ে বেরিয়ে আসছে। আমি পাশ দিয়ে যেতে পারলাম না। আমি বললাম, কি দেখছো? বললো, ওগুলো দেখছি। আমি, এটা খাবে? বললো, হ্যাঁ। তো ওখানে বসে রইলো, আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ওর জন্যে আমি একটা বার্গার, একটা চিপস আর এক বোতল জল নিয়ে, জলটা নিইনি, সরি, জলের জন্য ওকে টাকা, কোল্ড ড্রিঙ্কটা ইজ জাস্ট ইউজলেস, প্রচণ্ড টাকা নেয় ওটা। খাবারটা খেয়ে দেখুক, অন্তত জানতে তো পারবে যে লোকে কি খাচ্ছে। ওর চোখের মধ্যে যেটা আমি দেখেছিলাম না, সেটা আমি আজ পর্যন্ত ভুলতে পারবো না। ওর চোখের মধ্যে আমি যে, ওকে আর সেদিন থেকে আমি কোনোদিন দেখিনি ওকে। আমি জানি না ওরা সরিয়ে দিয়েছে কিনা, কি ওরা অন্য কোথাও চলে গেছে কিনা, সেটা তো আর আমি বলতে পারবো। সেই দিন থেকে ওকে আমি কোনোদিন ওখানে আর দেখিনি। আমি অনেকবার, দরকার হলে আবার খাইয়ে দেবো। কিন্তু ওর চোখের মধ্যে যে ও বসে রইলো যে আমি বেরোবো খাবারটা নিয়ে, ওটা দেখলেই কিন্তু মন ভরে যায়। ওটা দেখলেই মন ভরে যায়। আমাদের পাড়ায় একটা আমি ভদ্রমহিলাকে দেখতাম, খুব পরিষ্কার দেখতে ভদ্রমহিলা, কিন্তু উনি রাস্তায় থাকেন। আজকালকার দিনে এটা খুব হচ্ছে যে মা বাবারা রাস্তায়। ইট ইজ ভেরি শেমফুল। সত্যি কথা, ওদের দেখলে বোঝা যায়, ওদের চেহারা দেখলে বোঝা যায় যে ওরা ভালো বংশের লোক বা এডুকেটেড লোক। ওরা রাস্তায় বড় হয়নি, ওরা রাস্তায় থাকেনি। ওদের যা অবস্থা এখন, কিংবা ফ্যামিলি যা প্রবলেমস, ওরা বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, কিংবা বার করে দেওয়া হয়েছে। আর ওরা রাস্তাতেই বসে থাকে। একটা মহিলা এখানে বসতেন আমাদের বাড়ির কাছে, আমি রেডিও শুনতেন, খুব পরিষ্কার দেখতে। সুন্দর একটা চশমা পরতেন, করতেন। আমি তখন নতুন পাড়াতে এসেছি। আমি যখনই ওখান দিয়ে যেতাম ওনাকে দেখতাম, ছোটোখাটো মহিলা, আর রেডিও শুনছেন কিংবা কিছু। তো একদিন আমার খুব কৌতূহল হলো, গিয়ে জিজ্ঞেস করি, তো কেন এখানে বসে থাকেন উনি? ওনার কি কোনো ঝড় জল বৃষ্টি কোথায় যান উনি তখন? আর কলকাতায় তো কম বৃষ্টি হচ্ছে না। তখন উনি বললেন যে আমার বাড়ি আছে, আমার সব আছে, কিন্তু আমার, শি ইজ নট, খুব একটা বয়স না, কিন্তু টেনশনে, মানে অভাবে টেনশনে মানুষের চেহারায় যে ছাপটা এসে যায়, সেটার জন্য অনেক বয়স্ক লাগে। তো আমি বললাম, আপনি এখানে কেন বসে থাকেন? সবসময় রেডিও শোনেন, আমি দেখছি এখানেই ঘুমান, এখানেই খান। বললাম, জানেন, আমার হাজব্যান্ডটা মারা যাওয়ার পর থেকে আমার পরিবার থেকে, মানে আমার হাজব্যান্ডের পরিবার আমাকে আর আমার ছেলেকে খুব একটা জায়গা দিতে চায়নি। আর আমার ছেলেটা খুব ভালো ছিল পড়াশোনায়, কিন্তু ওইসব দেখে ও না কিরকম, মানে পাগল পাগল হয়ে গেল ওর বাবা চলে যাওয়ার পর। কারণ ওর বাবা ওকে নিয়ে সব কিছু করতো, ফুটবল খেলা, বাইরে নিয়ে যাওয়া, স্কুলের ওর পড়াশোনা দেখা, সব কিছু ওর বাবা দেখতো। তারপর যখন ও দেখলো যে ফ্যামিলিতে ওদের ওপর এরকম অত্যাচার চলছে, কোথাও একটা হি লস্ট হিজ মাইন্ড। আর যা উৎপাত করতে শুরু করলো বাড়িতে সবার ওপর, তাতে তো ওরা আরোই বার করে দিল।
ওদেরকে ঠেলে। এখন ওর ছেলে ঘুরে বেড়ায়, 20 দিন আসে না, 25 দিন আসে না। সেই মাটা কিন্তু ঠিক সেই জায়গায় বসে থাকে। ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, ঝড় হলে একটা কোথাও গিয়ে শুয়ে আসে যেখানে পায়। আমি জিজ্ঞেস করলাম তখন তখন টিএমসির রাত ছিল, যে তোমাদের তো আপনাকে এখানে কেউ দেখছে না? এরকম করে কেউ এসে জিজ্ঞেস করছে না? কেউ কিছু করবে না, আমাকে একটা ছোট ঘরও দেবে না যেখানে আমি একটু মাথাটা গুঁজে থাকতে পারি। আমাকে এইটুকুর মধ্যে খোলা আকাশের নিচে শুতে হবে। তো মাঝে মাঝে কিন্তু ওনার কাছে ফোন আছে, আবার ওর ছেলে মানে একটা মায়ের আশা। মাঝে মাঝে ও জানেও না ওর ছেলে কোথায় চলে গেছে, বেশিরভাগ সময় ও জানে না ওর ছেলে কোথায় চলে গেছে। ও কাছে বসতো, কিন্তু আমাকে মনে হয় ওখান থেকে ওকে সরিয়ে দিয়েছে ওরা সরিয়ে দিয়েছে। এখন মেন রাস্তা একটা বাস স্ট্যান্ডের বেঞ্চে বসে থাকে, ঘুমায় সব। আপনি তো দেখছেন রাত্রিবেলা আমি কিছু জিনিস নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম ওকে, বেডিং টেডিং দিয়ে এসেছিলাম, চুরি হয়ে গেল। চান করতে গেলে লোকে, ও চান করতে ওইটা কোথাও যায় চান করতে, খুব পরিষ্কার থাকে। তবে যখন ছেলে আসে আমি দেখি ছেলে পাশে শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে, মা বসে আছে। সো সরি একটু লেট হয়ে গেছে আজকে, বাট এটা মায়ের সেই টান। আমার মনে হয় ওনার ভাই একটু ওনাকে হেল্প করেন, বাড়ি যেতে পারেন না খুব একটা, হতে পারে অন্য ফ্যামিলি মেম্বাররা আপত্তি জানায়, এই করে ওই করে। আজকে একটু রজনীগন্ধা দিয়েছি, মাই ফেভারিট ফ্লাওয়ার। এখানে কলকাতা আসার পর তো আমি শুধু রজনীগন্ধাই কিনি। সবাই আমাকে এই নিয়ে টোকা মারে, বাট আমি কিনি কারণ বাইরে আমি একটা স্টিক এই যে কী দাম। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমি এখনো মাঝে মাঝে গেলে আমি দেখি, আমি রাস্তায় যে লোকগুলোকে নোটিস করি যে এই দিকে এই ভদ্রলোক, লম্বা মতন একটা ভদ্রলোক বসে আছে দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত, রাস্তাতেই ঘুমায়। তাই জন্য আমি বলি যে যারা চাকরি আছে না, যাদের চাকরি আছে, যাদের এখনো দুটো ভাত ফুটে খাওয়ার মানে ইয়েটা আছে, কখনো কমপ্লেন করবেন না। ভগবান যে আপনাদের চাকরিটা দিয়েছেন যাতে আপনি ফ্যামিলিকে দেখাশোনা করতে পারেন, যে আপনি দুটো খেতে পারেন, বাচ্চাগুলোকে মানুষ করতে পারেন, এটা খুব বড় আশীর্বাদ। অনেকে আমি শুনি, ও বাবা আর পাচ্ছি না। কত লোকের চাকরি নেই, তারা খেতেও পাচ্ছে না, তারা চাকরিটা যে আছে। আর এখন তো মানে ফ্যামিলি একান্ন, পরিবার, ফ্যামিলির কনসেপ্টটাই চলে গেছে। তো বয়স্ক লোকেরা যাবে কোথায়? এটা আমি আমি ৩ জনের গল্প বললাম। একটা ইয়াং বয়ের গল্প, তার জীবনেও কোনো ফিউচার নেই। এই আমি যদি কোনোদিন রাস্তা দিয়ে যাই ওখানে, আমাকে খুব ডিসক্রিটলি, আমার করা উচিত না, কিন্তু আমি খুব ডিসক্রিটলি কিংবা আমি গিয়ে ওনার সঙ্গে কথা বলতে পারি। উনি কথা বলেন, বাট কারোর ভিডিও ওনাকে না জিজ্ঞেস করে নেওয়া উচিত না। কিন্তু ওনাকে ওই রাস্তাতেই পড়ে থাকতে হবে। আরেকজনকে আমি দেখি ওরকম, কোথায় যাব, ওনার সঙ্গে আমি খুব একটা কথা বলি না, কারণ ওই ভদ্রমহিলাকে আমি কিছু জিনিসপত্র দিয়েছিলাম। তারপর দেখলাম মাঝে মাঝে একটা রোল কিনলে ওনার জন্য একটা রোল কিনে নিয়ে এসে দিয়ে যাই। আর ওনাকে সবাই চেনে, ওনাকে কিছু হতে দেবে না ওরা। কিন্তু ওই যে পাগল ছেলে ঘুরে বেড়াচ্ছে, এবার ওর ছেলে যখন আসবে ওখানেই আসবে, ওর মা সারা জীবনের মতন ওখানে গেঁথে আছে। সো feel blessed for the roof that we have over our head. Feel blessed for the food that is on our table. We feel blessed for the jobs that we still have, or we can create and do something. যা পারবেন করুন।
আমাদের সবার একটা কিছু না কিছু আছে যেটা আমরা করতে পারি। মানে বড়ি বানাতে পারেন। এটা আমি দেখি মেলা টেলা হয়, করে লোকে। আমি কেউ না এসে সবাইকে বলার কি করতে হবে, কিন্তু যতক্ষণ গায়ে জোর আছে, ইয়ে আছে, করে যান। কারণ কখন যে, অ্যান্ড একটা জিনিস আমি শিখেছি, কখনো কাউকে তার মিষ্টি কথায় আসবেন না, বুঝেছেন? এটাকে আমি আরো কিভাবে বোঝাতে পারি যে, যেহেতু একজন খুব ভালো আপনার সঙ্গে ব্যবহার করলো, খুব মজা হলো, তার মানে না সবসময় যে সে ভালো। এটা আমার অভিজ্ঞতা। আমি এত বছর পর বাইরে থেকে ফেরত এসেছি, যাতে যে বন্ধুদের সঙ্গে আমি বড় হয়েছি, আই গো বাই দ্য ফেস, আই গো বাই দ্য ইয়ার্স, যে আমরা তো একসঙ্গে বড় হয়েছি, আমরা একসঙ্গে স্কুলে গেছি, কিন্তু সব বদলে গেছে, সব বদলে গেছে। এখন তুমি কি ব্যাগ ক্যারি করো, তুমি কোন গাড়ি চড়ে ঘুরে বেড়াও, তুমি কোথায় থাকো, তোমার হাজবেন্ডের কি পজিশন, তোমার ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করছে, নাহলেই। আমি তাই জন্য বলছি যে মিষ্টি করে সব জেনে নিয়ে তারপর ডিসাইড করবে যে whether they want you or not. It's not my experience, but I don't support this. তাই জন্য আমি নিজেকে দূরে রাখি। তার থেকে I prefer talking on a video to people who can hear me, and and maybe I can share my experiences with you all. বন্ধুদেরও এক্সপিরিয়েন্স আমি একদিন শেয়ার করব, মানুষের এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তো আজকে এটা নিয়ে আমি শেষ করছি। গুড নাইট। আপনারা জানাবেন যে মাইক্রোফোনটা সত্যি হেল্প করেছিল কিনা, কারণ আমি না ঠিক তখন আমার ফোন মাইক্রোফোনটা খুব ট্রাবল দিচ্ছিল। আর যতক্ষণ না আমি একটা দোকানে গেলাম যারা বললো যে এটা ভালো হবে, আমি নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। গুড নাইট, গুড নাইট।